রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি ক্রমশই বেড়ে চলেছে। সুপ্রিম কোর্টের শুনানিতে কপিল সিব্বলের মতো একেবারেই দুদে আইনজীবী এবং তার সাথে সাথে আরও 21 জন নামজাদা আইনজীবীকে একেবারে মাঠে নামিয়ে আমাদের করের পয়সায় মাঠে নামিয়েও কিন্তু শেষ রক্ষা করতে পারছে না তৃণমূল কংগ্রেস। একেবারে অস্বস্তিটা কোথাও প্রকাশ্যে চলে আসছেন। এমনকি কপিল সিব্বলের মতো দুদে আইনজীবী যেভাবে গতকাল সুপ্রিম কোর্টে নাস্তানাবুদ খেলেন, অনেকেই মনে করতে পারছেন না যে বিগত কোন মামলায় কপিল সিব্বলের এই অবস্থা হয়েছিল। একের পর এক বিচারকদের প্রশ্ন, তার উত্তর খুঁজতে গিয়ে যেভাবে কপিল সিব্বল এদিক ওদিক তাকাচ্ছিলেন, কাগজপত্র হাতড়ে খুঁজে বার করার চেষ্টা করছিলেন, এবং তারপরে যে উত্তরটা তিনি সুপ্রিম কোর্টে দিচ্ছিলেন তার সঙ্গে আমাদের এই রাজ্য প্রশাসনের তরফ থেকে বিনীত গোয়েলের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তার সঙ্গে একটা বিস্তর ফারাক রয়ে গিয়েছে। তাই কার্যত এই শুনানিটা শোনার পর পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝতে শুরু করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সর্বস্ব দিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন, যেটা কিন্তু কোনোভাবেই তার দিকে যাচ্ছে না। এবং গোদের ওপর বিস্ফোরা কি হয়েছে আপনারা সকলেই জানেন, যে এমন একটা ঘটনা যেটা উত্তরোত্তর আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং প্রত্যেকটি সাধারণ মানুষ আপনারা যদি খেয়াল করেন রাস্তায় নেমে গিয়েছে। বিজেপি যে আন্দোলনের গতি হঠাৎ করেই বাড়িয়ে দিয়েছে সেটা গতকালই আপনাদের সামনে বিশ্লেষণ করেছিলাম, যে কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিলেন যে এইভাবে আন্দোলন আন্দোলন খেলা খেললে হবে না, লোক দেখানো আন্দোলন করলে হবে না, একেবারেই সরকারের ভিত নড়িয়ে দেওয়ার মতো আন্দোলন করতে হবে। এবং গতদিনই আমরা স্বাস্থ্য ভবনে যে আন্দোলনটা বিজেপি করলো, এই গোটা আরজি কর মামলায় এই প্রথমবার দেখলাম এতটা সংগঠিতভাবে বিজেপি একটা আন্দোলন করতে পেরেছে। এবং আগামী 27 তারিখে আপনারা জানেন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই ঘটনাটিও গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে উঠেছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তিটা ক্রমশ কিন্তু বেড়েই চলেছে। কেন? কপিল সিব্বলের মতো 21 জন দুদে আইনজীবীকে আমাদের করের পয়সায় তিনি নিয়োগ করেছেন এই মামলাটিকে চাপা দেওয়ার জন্য বা মামলাটিকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেটা করতে গিয়ে কপিল সিব্বল একেবারে নাস্তানাবুদ খেলেন। আপনারা বিভিন্ন পর্দায় দেখেছেন, আজকেও না হয় আপনাদের সামনে দেখিয়ে দেব। কিন্তু আজকে প্রথমেই আপনাদের সামনে বিশ্লেষণ করব যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগটা প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর জন্য গুরুত্বপূর্ণ, সেটা আপনারা বুঝতে পারবেন একেবারেই আপনাদের সামনে এক্সপ্লেন করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আচ্ছা, আপনাদের একটা সহজ প্রশ্ন করি, আপনারা উত্তর দিন। যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই বলে রাস্তায় নেমেছিলেন। এবার আমাকে উত্তর দিন যে কপিল সিব্বলের মতো একেবারে দুদে আইনজীবী সহ আরো 21 জনকে এই মামলার জন্য কেন রাজ্য সরকার অ্যাপয়েন্ট করলেন? কি লুকানোর জন্য অ্যাপয়েন্ট করলেন? যদি সত্যিই তিনি ধর্ষকদের ফাঁসি চান, তাহলে কপিল সিব্বল কেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্যাতিতার বাবার বিরুদ্ধে ডিফেন্ড করছেন? নির্যাতিতার বাবা যে বক্তব্য বলেছেন তার সঙ্গে ডিফেন্ড করছেন কপিল সিব্বল। তথ্য দিয়ে আপনাদের বলবো একেবারেই। দেখুন আপনারা, এই যে মামলাটা লড়া হচ্ছে সুপ্রিম কোর্টে, আপনাদের লিস্টটা দেখাচ্ছি। দেখুন, একটা লাল রঙের ব্র্যাকেট করা আছে, সেখানে 21 জন আইনজীবীর নাম দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়ছে 21 জন, এবং বিপক্ষের মাত্র 5 জন যেখানে আইনজীবী রয়েছেন যারা ধর্ষকদের সত্যি সত্যি ফাঁসির জন্য আবেদন করছেন, যারা রাজ্য প্রশাসনের গাফিলতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। তাদের মধ্যে মাত্র 5 জন রয়েছেন, তুষার মেহতা যেটাকে লিড করছেন। এবং পশ্চিমবঙ্গ সরকার, আপনারা দেখুন নামগুলো, আপনারা কপিল সিব্বল প্রথমেই নাম রয়েছে, তারপরে নামগুলো আমি পড়ছি না। সেখানে দেখুন 21 জন দুদে আইনজীবীকে লাগিয়ে দেওয়া হয়েছে এই মামলাটা লড়ার জন্য। এই মামলাটা কিন্তু লড়ছেন কপিল সিব্বল। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদের টাকা দিচ্ছে। সেই টাকাটা কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না, আমার আপনার টাকা। আমার আপনার টাকা দিয়ে কপিল সিব্বলকে এই মামলাটাকে লড়ানো হচ্ছে। অর্থাৎ দেখুন ভোট দেওয়ার কি পরিণাম। কেন ভোট ভেবেচিন্তে দিতে হয়, যে আমরা সাপোর্ট করছি না, কপিল সিব্বল যা যা করছেন সেটাকে আমরা সাপোর্ট না করলেও যেহেতু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছি, আমাদের সেই টাকা ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বল এবং 21 জন দুদে আইনজীবীকে কিন্তু ফান্ডিং করছেন, এবং যাতে কেসটাকে ঘুরিয়ে দেওয়া যায়। এবং কথার কথা না, আপনাদের দেখাবো এই কপিল সিব্বলকে আমাদের রাজ্য সরকার কত টাকা করে পেমেন্ট করে, তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আশা করি। এটা কিন্তু এই মামলার নয়,
আমি শুধু দেখাচ্ছি আমাদের এই রাজ্য সরকার 2023 সালের একটা রিসিট দেখাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন 15 লাখ টাকা এই কপিল সিব্বালকে দিয়েছেন, কপিল সিব্বালের অ্যাকাউন্টে 15 লাখ টাকা জমা পড়ছে। এইটা হচ্ছে কিন্তু হিপোক্রেসি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে বলবেন যে উই ওয়ান্ট জাস্টিস, আর এদিকে কপিল সিব্বালের মতো এইরকম 21 জন নেতৃত্বকে দাঁড় করিয়ে দেবেন, তাদের মধ্যে কারুর ফিজ একটা শুনানিতে 15 লাখ টাকা, যে টাকা আমাদের করের পয়সায় দেওয়া হয়। এই হিপোক্রেসিটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এবার বুঝতে শুরু করে দিয়েছে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করে দেখেন যে কেন পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনা নিয়ে উত্তেজিত, যে একটা রাজ্য প্রশাসন কর্মরত অবস্থায় একটা ডাক্তারের নিরাপত্তা তো দিতেই পারে না, এবং যদি ধরে নিই যে তাকে এইভাবে চলে যেতে হলো, আমাদেরকে ছেড়ে নির্যাতিত হয়ে তাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তারপরেও দেখুন আমাদের এই প্রশাসন যাতে সত্যটা বেরিয়ে না আসে বা সত্যের উল্টো দিকে কিন্তু আমাদেরই টাকা খরচা করে এত বড় বড় আইনজীবীদের দাঁড় করিয়ে দিচ্ছে। এবং এটা দেখেই পশ্চিমবঙ্গের মানুষ শিহরিত হয়ে যাচ্ছেন যে যদি এই ঘটনা আমার আপনার যে কোনো বাড়িতে, ভগবান না করুক, যদি কোনোদিন ঘটে, রাজ্য প্রশাসন কি ভূমিকা নেবে একটু ভেবে দেখুন। যে এই ঘটনাটা তো তারা রুখতে তো পারবেই না, এবং এই ঘটনা ঘটে গেলেও আপনি সাহায্য পাবেন না। এই ঘটনা ঘটে গেলেও আপনি যাতে জাস্টিস না পান তার জন্যও যা যা ব্যবস্থা করার সেগুলোও কিন্তু কপিল সিব্বালদের মতো আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে করবে। এইটাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগটা গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বুঝতে পেরেই সম্ভবত সকলেই রাস্তায় নেমেছেন। কপিল সিব্বাল বললাম, আসুন আপনাদের আরো একজন আইনজীবীর কথা বলি, সেটা হচ্ছে অভিষেক মনু সিংভি। আপনারা জানেন যে আমাদের এই রাজ্যের যা যা অনিয়ম দুর্নিয়ম যেগুলো রয়েছে, যেগুলো কার্যত রাজ্য সরকারের মুখ পুড়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টে, সেগুলো বাঁচার জন্য সুপ্রিম কোর্টে যখন তারা যাচ্ছে, তখন আইদার কপিল সিব্বাল কিংবা অভিষেক মনু সিংভি, এই দুজন আইনজীবীর ওপরে কিন্তু ভরসা রাখে আমাদের এই রাজ্য সরকার। আপনাদের আরো একটা তথ্য দিচ্ছি, আপনারা দেখুন। 2006 সালে অভিষেক মনু সিংভি তার সম্পত্তির পরিমাণ ছিল 77.64 কোটি টাকা, আর 2024 সালে এসে তার সম্পত্তির পরিমাণ গিয়ে ঠেকেছে 1921 কোটি টাকা, অর্থাৎ 2374 গুণ বেশি। এবং এই অভিষেক মনু সিংভি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে, এবং বিশেষ করে যে সমস্ত দুর্নীতিগুলো প্রকাশ্যে এসেছে সেগুলো প্রচুর ডিফেন্ড করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেখুন 2006 থেকে 2024 সাল পর্যন্ত 2374 গুণ তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। এবং এর একটা বড় অংশ আমরা এক্সপেক্ট করছি বা সাসপেক্ট করছি যে আমার আপনার টাকা কিন্তু আমাদের এই রাজ্য সরকার দিয়ে দিয়েছে অভিষেক মনু সিংভিকে। আমার আপনাদের জন্য মাত্র 500,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেন, আর এদের পেছনে কোটি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন খরচা করেন শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য। শুধু তাই নয়, আপনাদের আরো অনেক তথ্য দেওয়ার ইচ্ছা রয়েছে, জানি না সময়ের অভাবে কতটা দিতে পারবো। আপনাদের একটা ভিডিও দেখাবো, সেখানে ভিডিওটাতে আপনারা দেখুন যে তুষার মেহতা যখন গতকাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে শুনানির জন্য কিছু বক্তব্য রাখছেন, তখন সেটা কন্ট্রাডিক্ট করে কপিল সিব্বাল হেসে বা খুব লাইটলি কিছু একটা বলার চেষ্টা করছেন। ভাবুন, এত বড় একটা সিরিয়াস ঘটনা, যেটা নিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে দিন গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব উত্তেজিত, সকলেই দেখছেন সুপ্রিম কোর্টে কি ঘটছে, যখন তুষার মেহতা সিরিয়াসলি কিছু একটা বলার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে, তখন একেবারেই অন দ্য লাইটার নোট একটা হেসে কিছু একটা বলার চেষ্টা করছেন কপিল সিব্বাল। সঙ্গে সঙ্গে কিন্তু তুষার মেহতা রুখে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন যে আপনি এটাতে হাসছেন, দয়া করে আর যাই করুন এটাতে হাসবেন না। একটা মেয়ে মার্ডার হয়ে গেছে, এইভাবে তাকে অত্যাচার করা হয়েছে, এটার শুনানিতে আপনি অন্তত হাসবেন না। কি বলেছেন ওই অংশটা শোনানোর চেষ্টা করব, একটু খেয়াল করার চেষ্টা করবেন। ইংরেজিতে কনভারসেশনটা রয়েছে, যে সেখানে তুষার মেহতা বলছেন যে দয়া করে হাসবেন না, ডু নট লাফ, এরকম একটা শব্দবন্ধ বলেছেন, দুবার বলেছেন। শুনুন আপনারা। That a lady of PG trainee of so-and-so was lying in unconscious state at so-and-so medicine department of third floor of emergency building in so-and-so, according to informed sector 92 OC and under his order, leading PS with lady police. So this is not general diary entry. What is that? Is what DD is. Not somebody has lost their That's life. according to the Don't rules. at least laugh. One second. According to the rules that we follow, A girl has these regulations we've done in accordance. Medical College Hospital Police. শুনলেন বন্ধুরা, এবার বুঝতে পারছেন যে মামলাটা কত সিরিয়াস। আমাদের এই রাজ্য প্রশাসন কি লুকাতে চাইছে। এত বড় আইনজীবী এবং 21 জন আইনজীবীকে দাঁড় করানোর প্রয়োজনটা কি রয়েছে বলতে পারেন? যে যদি সত্যি রাজ্য সরকার একেবারেই রাজ্য প্রশাসন সঠিকভাবে সমস্ত কাজ করে থাকেন,
তাহলে এই 21 জন আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়ার কি প্রয়োজন রয়েছে? এবং যেখানে কপিল সিব্বাল তিনি একেবারে কতটা সহমর্মী সেটা বোঝাই যাচ্ছে, তিনি হেসে কথা বলার চেষ্টা করছেন, সেখানে তুষার মেহতা একেবারে তাকে ধরিয়ে দিয়ে বলছেন আর যাই করুন দয়া করে এই ঘটনার মধ্যে অন্তত হাসবেন না, এইটুকু ডেকোরাম মেনটেন করে থাকুন। এইটা হচ্ছে আমাদের রাজ্য প্রশাসন কাকে উকিল হিসাবে পাঠিয়েছে সেটা আপনারা খেয়াল করে দেখুন। এবং এবার যদি আরো একটু ভেতরে আপনাদের সামনে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, আপনারা হয়তো অনেকে শুনেছেন যে সুপ্রিম কোর্ট কার্যত অবাক হয়ে গিয়েছেন। বিচারপতি পাদ্রিওয়ালা তিনি সমস্ত শুনানিটা কপিল সিব্বালের মুখ থেকে শোনার পর সমস্ত টাইমিংটা, যে কখন নির্যাতিতাকে এইভাবে মৃত অবস্থায় লক্ষ্য করা গিয়েছে, কখন বাবা মাকে খবর দেওয়া হয়েছে, কখন জেনারেল ডায়েরি করা হয়েছে, কখন এফআইআর করা হয়েছে, কখন পোস্টমর্টম করা হয়েছে, এই যে টাইম লাইনটা নিয়ে যখন প্রশ্ন করছিলেন তখন পরতে পরতে একেবারেই মিস ইনফরমেশন খুঁজে পাচ্ছিলেন পাদ্রিওয়ালা এবং চন্দ্রচূড়। তারা বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছিলেন এবং পাদ্রিওয়ালা তো বলেই ফেললেন যে আমার 30 বছরের কেরিয়ারে আমি এই ধরনের কখনো ঘটনা দেখিনি। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যেভাবে ঘটনাটাকে বর্ণনা করছে, ওই যে টাইম লাইন দিয়েছে সেটাতে তিনি অবাক হয়ে গিয়ে বলছেন যে আমার 30 বছরের জীবনে এটা আমি দেখিনি। ভাবতে পারেন একজন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি 30 বছর ধরে কত মামলা শুনানি করেছে ভাবুন। তিনি অবাক হয়ে যাচ্ছেন যে 30 বছরে এই ধরনের কোনো ঘটনা দেখিনি। কেন তিনি এই কথা বলছেন জানেন? তার কারণ হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে প্রথম দিন থেকে সংশয় উঠেছে, সেটা কয়েকটা আপনারা ইতিমধ্যেই জানেন। সেটা গতকালও আলোচনা হয়েছে যে কোন সেই ব্যক্তি অ্যাসিস্ট্যান্ট সুপার, কেন তিনি এটাকে আত্মহত্যা বলে বাড়ির লোককে ইনফর্ম করলেন, কেন যে ঘটনাটিকে দেখে বোঝা যাচ্ছে এটা আত্মহত্যা না, কেন সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এছাড়া প্রথম কি যখন দেখা গিয়েছে ওই মেয়েটিকে একেবারে মানে ওই রকম অবস্থায় পাওয়া গিয়েছে, তখন নাকি ডাক্তাররা তারা রিপোর্ট করেছে পুলিশকে যে আনকনশিয়াস বলে, নির্যাতিতা হয়ে তার গায়ে অসংখ্য এইভাবে দাগ, একেবারে যে অবস্থায় পড়ে রয়েছে দেখে যে কেউ বলে দেবে যে সে মৃত। সেখানে ডাক্তাররা, কোনো কমন পিপল নয়, ডাক্তাররা নাকি দেখে বুঝতে পারেনি তাকে মৃত এবং পুলিশকে ইনফর্ম করছে যে আনকনশিয়াস বলে। অর্থাৎ ডাক্তাররা নাকি এক্সপেক্ট করছিলেন তার মধ্যে প্রাণ থেকেও, আনকনশিয়াস মানে প্রাণ থাকা, তার মানে ডাক্তাররা এক্সপেক্ট করছিলেন নাকি প্রাণ থেকেও থাকতে পারে। ভাবুন একটা ডাক্তার যাদের কাছে আমরা ডেথ সার্টিফিকেট নিই, তারা একজন মৃত অনেকক্ষণ রাতে মানে মৃতা একজনকে বলছেন যে আনকনশিয়াস। এইখানে লুকানোর চেষ্টা করা হয়েছে, বাড়িতে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা লুকানোর চেষ্টা করা হয়েছে। এমনকি সব থেকে যে বড় বড় প্রশ্নগুলো উঠছিল সেটা হচ্ছে যে দুটো বক্তব্য আসছিল। একটা প্রশ্ন তুলছিলেন যে ময়না তদন্তের আগে ইউডি কেসটাকে রেজিস্টার করা হয়েছিল, আনন্যাচারাল ডেথ, সেটা হচ্ছে ময়না তদন্তের আগেই আনন্যাচারাল ডেথ রেজিস্টার করা হয়েছিল। আরো একটা তত্ত্ব বলা হচ্ছিল যে না, ময়না তদন্তের পরই আনন্যাচারাল ডেথ ইউডি কেসটাকে রেজিস্টার করা হয়েছে। এখানেও কিন্তু সংশয় প্রকাশ করা হয়েছে। কেন? প্রথম কথা হচ্ছে যে ময়না তদন্তের আগে যদি আপনারা আনন্যাচারাল ডেথ এটাকে বলেন, কি করে এটাকে আনন্যাচারাল ডেথ বলছেন? আপনি ময়না তদন্তই করলেন না, ঘটনাটিকে কি করে আপনি আনন্যাচারাল ডেথ বলছেন? এই প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এবং কপিল সিব্বাল যখন বলেন না না আমরা ময়না তদন্তের পরই এটাকে ইউডি বলেছি, তখন প্রশ্নটা আরো বেশি করে তিনি তুলেছেন যে আপনি ময়না তদন্ত করেছেন, তার মানে তো আপনার শিওর হয়ে যাওয়া উচিত যে এটা আনন্যাচারাল ডেথ নয়, এটা মার্ডার। মার্ডার আর আনন্যাচারাল ডেথের মধ্যে তফাৎ রয়েছে। এটা যে মার্ডার করা রয়েছে আপনি ময়না তদন্তের পরেও বুঝতে পারলেন না, ময়না তদন্তের পরেও এটাকে ইউডি কেস অর্থাৎ আনন্যাচারাল ডেথ হিসাবে এটাকে রেজিস্টার করলেন। এইরকম যা যা প্রশ্ন তোলা হয়েছে আপনারা বিভিন্ন মিডিয়াতে শুনে নিয়েছেন, সেগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই রাজ্য প্রশাসন কিছু একটা বোধহয় লুকাতে চাইছে বা সমন্বয় নেই। এমনকি বিনীত গোয়েল ঘটনা ঘটে যাওয়ার পরে পরে যা যা তথ্য দিয়েছিলেন এবং গতকাল কপিল সিব্বাল যা যা তথ্য সম্ভবত রাজ্য সরকারের কাছ থেকে জোগাড় করে বলেছিলেন, তার মধ্যেও একটা বিস্তর ফারাক রয়ে গিয়েছে। সেই ফারাকটাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা ধরে বলেছেন যে আপনাদের মধ্যে এই দুটো তথ্যের মধ্যে তো রেকনসাইল করতে হবে। এই দুটো তথ্য তো বিভিন্ন টাইম লাইনে এক একজন এক এক রকমের টাইম লাইনের কথা বলছেন। এবং আরো অসমর্থিত সূত্রে যেটা শোনা যাচ্ছে, পুলিশ প্রশাসনের নাকি অত্যন্ত দ্রুততার সঙ্গে এই পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরই একেবারেই তার দেহটা কিভাবে ক্রিমেশন করানো যায়, পুড়িয়ে দেওয়া যায়, সেটা খুব তাড়াতাড়ি চেষ্টা করছিলেন। এমনকি শোনা যাচ্ছে যে একটা আলোচনাতে আমি শুনছিলাম যে সেখানে বলা হচ্ছে যে যে শ্মশানে গিয়ে এই ক্রিমেশনটা করা হয়েছে সেখানে দুটো বডি এর আগে থেকেই অপেক্ষা করছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে নাকি বলা হয়, এটা আমার শোনা কথা, টিভি চ্যানেলের আলোচনাতে শুনেছি, যে আপনারা ওই দুটো বন্ধ করুন, আগে এটাকে দাহ করতে হবে। একেবারে তড়িঘড়ি সেটাকে দাহ করে দেওয়া হয়।
যাতে করে কোনোভাবেই দ্বিতীয়বার ফরেন্সিক রিপোর্টের জন্য আর পরীক্ষা যেন করা না হয়, সেই জন্য একবারে দ্রুততার সঙ্গে কিন্তু তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অনেকে মনে করছেন। সর্বশেষে যেটা আপনাদের বলতে চাইবো সেটা তুষার মেহতা, যিনি বলছিলেন যে সিবিআই যখন কেসটা পেয়েছে সেটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার 5 দিন পর, ততদিন কিন্তু তদন্তভার ছিল রাজ্য পুলিশের, এবং সেখানে দাঁড়িয়ে সিবিআই স্পষ্টভাবে বলছেন যে তারা মনে করছেন এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বা ক্রাইম সিনটাকে পরিবর্তন করা হয়েছে। ক্রাইম সিন যেটা ছিল সেটাকে পরিবর্তিত করা হয়ে গেছে ওই 5 দিনের মধ্যে বলে তুষার মেহতা সন্দেহ প্রকাশ করেছে যে সিবিআই তদন্তে নামার আগে কিন্তু ক্রাইম সিনটাকে পরিবর্তিত করা হয়ে গিয়েছে। এবার আপনারা যারা খালি চোখে বিশ্বাস করেন, যারা লজিকে বিশ্বাস করেন, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে কবে প্রমাণ হবে, সিবিআই কবে প্রমাণ করবে, সেটা তো আমরা অপেক্ষা করবই। তার কারণ আপনারা এমনিতেই বুঝে গিয়েছেন যে কতটা শক্ত হয়ে গিয়েছে সিবিআইয়ের পক্ষে প্রমাণ করাটা, কতটা শক্ত হয়ে গিয়েছে। এই প্রথম 5 দিন রাজ্য প্রশাসন যা যা করেছে বলে অন্তত অভিযোগ, সুপ্রিম কোর্টে যে শুনানিগুলো চলছে সেখান থেকে বলছি, যে অভিযোগগুলো আসছে সেখান থেকে অন্তত এই 5 দিনের পর সিবিআই এর তদন্ত অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। তবে আশার আলো নিশ্চিতভাবে রয়েছে। কি কি আশার আলো? যে সন্দীপ ঘোষ এবং ওই যে সঞ্জয় অভিযুক্ত, যে তাদের এবং আরো 4 জন ডাক্তারের, তাদেরকে পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু গতকাল শিয়ালদা হাইকোর্ট অনুমোদন দিয়েছে। অর্থাৎ আপনি কিন্তু চাইলেই একেবারে সরাসরি প্রমাণ করাটা এই মুহূর্তে শক্ত, তার কারণ প্রচুর এভিডেন্স হয়তো ট্যাম্পার হয়ে গিয়েছে, ক্রাইম সিন চেঞ্জ হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে তুষার মেহতা। সেইখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, অর্থাৎ কি কি ঘটনা ঘটেছে। ডিরেক্ট প্রমাণ হয়তো পাওয়া গেল না, রক্তর দাগ হয়তো পাওয়া গেল না, পায়ের ছাপ হয়তো পাওয়া গেল না, কারণ সেগুলোকে ট্যাম্পার করে দেওয়া হয়ে থাকতে পারে, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, কে কি বক্তব্য বলেছেন, কে প্রথমে দেখেছেন, বাকি 4 জনের বক্তব্যের সঙ্গে সেই বক্তব্যগুলো মিলছে কিনা, এইভাবে উল্টো দিক থেকে কিন্তু তদন্তটাকে করতে হবে। একেবারে সোজা আঙুলে ঘি তুলে এনে তদন্তটাকে শেষ করে দেওয়া যাবে সেই রাস্তা রাজ্য প্রশাসন রাখেনি বলেই মনে করছেন কিন্তু তদন্তকারীরা। তারা চেষ্টা করছেন উল্টো দিকে পলিগ্রাফ টেস্ট করে তারা কি বলছেন এবং সেই বক্তব্যগুলোকে মিলিয়ে দেখা, কে প্রথমে দেখেছিলেন, এই ধরনের বিভিন্ন ঘটনা থেকে এটাকে প্রমাণ করার চেষ্টা করছেন যে এটা কি অ্যাকচুয়ালি কে বা কারা যুক্ত ছিল। তাই এটা আপনারা অন্তত এটুকু বুঝে যান যে এটা 1 সপ্তাহ 2 সপ্তাহর ব্যাপার না। যদিও সিবিআই তারা কতটা প্রোগ্রেস করেছে মুখ বন্ধ খামে তারা সেটাকে একটা জমা দিয়েছেন, কিন্তু এটা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসার মতো ব্যাপার না, এটা যথেষ্ট সময় লাগবে। এবং এটা তো পরিষ্কার, যারা অন্তত নিরপেক্ষ মানুষ রয়েছেন, এটা তো পরিষ্কার যে আমাদের এই রাজ্য প্রশাসন তারা রাস্তায় নামছেন যে উই ওয়ান্ট জাস্টিস বলে, কিন্তু তারা সুপ্রিম কোর্টে সেই অর্থে গিয়ে সহযোগিতাটা করছেন না। যদি সহযোগিতা করতেন তাহলে দেখতেন যে বাদী আর বিবাদী পক্ষের মধ্যে কোনো ঝগড়াই হতো না, বাদী আর বিবাদী পক্ষের মধ্যে কোনো গোলমালই হতো না। বলুন তো এই কেসটার মধ্যে বাদী এবং বিবাদী পক্ষের মধ্যে কেন গোলমাল হবে? দুজনেরই তো একই বক্তব্য হওয়া উচিত, কারণ দুজনেই জাস্টিস চাইছেন। কিন্তু রাস্তায় নেমে বলছেন যে আমি জাস্টিস চাই, আর সুপ্রিম কোর্টের মধ্যে গিয়ে দেখছি একেবারেই কপিল সিব্বাল বলছেন যে মেয়ের বাবা, নির্যাতিতার বাবা যা বলেছেন সেটা সত্য নয়, দ্যাট ইজ নট ট্রু, এইরকম বিভিন্ন বলার চেষ্টা করছেন, যেটা থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এই রাজ্য সরকারের অবস্থানটা কিন্তু একেবারেই সন্দেহজনক প্রথম থেকেই। আপনারা জানেন একটা মৃতকে আনকনশাস বলে চালানোর চেষ্টা হয়েছিল, তারপরে তাকে অসুস্থ বলে বলার চেষ্টা হয়েছিল, মানসিক রোগী বলার চেষ্টা হয়েছিল, তারপরে বলা হয়েছিল যে সে সুইসাইড করেছে, তারপরে ময়না তদন্তের পরে নাকি বলা হয়েছে ইউডি কেস লস হয়েছে। ময়না তদন্তে যখন পরিষ্কার হয়ে গিয়েছে এটা মার্ডার কেস, তারপরেও নাকি ইউডি কেস, আনন্যাচারাল ডেথ, এইটাকে বলা হয়েছে একেবারে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অপেক্ষা করা হয়নি দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য। অনেক জায়গায় পড়ছিলাম যে ভিডিওটাও তৈরি করা হয়েছে, সেটাও নাকি সব জায়গায় স্পষ্ট নয়, কিছু কিছু জায়গায় অস্পষ্ট। এইরকম যা যা তথ্য প্রমাণ এখনো পর্যন্ত এসেছে বা আলোচনায় হচ্ছে বা সুপ্রিম কোর্টে আসছে, সেগুলো একটাই সন্দেহ তৈরি করে, এই রাজ্য প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেছে কিনা, এই প্রশ্নটাই উঠছে। তাই যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন না কেন, আপনাদের রাতে আরো পর্বে অনেক কিছু বলার চেষ্টা করব, সেটা শুনতে পারেন। আজকে রাত্রি 7:30টার সময় নতুন আরো একটা পর্ব আনবো, সেখানে অনেক কিছু বলবো। এই রাজ্য সরকার রাস্তায় নামতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছেন যে এই কেসটা রাজ্য সরকার ভেতর থেকে চাইছেন না যে সত্যি দোষীরা ধরা পড়ুক। সন্দীপ ঘোষও বলতে পারেন দেখবো যে উই ওয়ান্ট জাস্টিস, কিংবা সঞ্জয়ও দেখবো দুদিন পরে বলতে পারে উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তারা মুখে বললেই হবে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং যা যা ভাবে তারা হেল্প করার চেষ্টা করছে সেটা মানুষের কাছে কোথাও গিয়ে এটা বোধগম্য হয়ে যাচ্ছে যে সত্যি নির্যাতিতার পক্ষে কারা দাঁড়াচ্ছে আর নির্যাতিতার বিপক্ষে কারা দাঁড়াচ্ছে,
এটা পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কারভাবে বুঝে গিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বোকা বানাতে পারবেন না। তিনি ভেবেছেন যে মানুষকে বোকা বানিয়ে হয়তো তিনি অনেক কাজ করে ফেলেছেন, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের যে সঞ্চয় হয়েছে, আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছে যে আমরা আপনার কাজে অন্তত সন্তুষ্ট নই। আপনারাও কি সহমত? আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সন্তুষ্ট? দয়া করে আওয়াজ তুলুন। এখন যদি আওয়াজ না তোলেন তাহলে আর কখন আওয়াজ তুলবেন? অন্তত সোশ্যাল মিডিয়ায় নিজের এখতিয়ারের মধ্যে থেকে আওয়াজ তুলুন, এটাই আপনাদের কাছে বক্তব্য। শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের নিজস্ব যেটুকু এখতিয়ার রয়েছে তার মধ্যে থেকে যা যা করা সম্ভব সেটা করুন। কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে সাধারণ মানুষের বক্তব্যকে প্রতিহত করা যাবে না, সাধারণ মানুষের আন্দোলনকেও প্রতিহত করা যাবে না। সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলে দিয়েছে। তাই নির্ভয়ে এখতিয়ার মেনে কিন্তু আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করুন। এখনকার মতো এখানেই শেষ করলাম।